কথা বললো আজ হরিকথা মনোযোগ সহকারে শ্রবণ করবে। গুরুদেবের হরিকথা শ্রবণ করলাম। ওই দিন হতেই গুরুদেবের চরণাশ্রয় করলাম। যে কথা শ্রবণ করলাম, এই কথার পরে এই অঞ্চলে যত গুরু গোসাই যারা আছে তারা কেউই আদর্শগত বিচারে তাদের মধ্যে সাত্ত্বিক ভাব নেই, বৈষ্ণবীয় প্রভাব ভাব ও বৈভব তাদের মধ্যে নাই। সুতরাং যদি ভক্তিপথকে স্বীকার করতে হয়, এই মহারাজের চরণাশ্রয় করতে হবে এবং ইনি হবেন আমার গুরুদেব। তৎপরবর্তী দিবস পরবর্তী 3 দিন আমাদের সাক্ষী নামে গুরু মহারাজ ছিলেন। পরের দিন বাড়িতে ইস্কন থেকে আনার একটা মালা ফেলেছিল। গুরু মহারাজের কাছে গেলাম, কিভাবে হরিনাম করতে হয় শিখে রাখলাম, জেনে নিলাম। দীক্ষা হলো না, এমনি গুরু মহারাজ বললো এইভাবে হরিনাম করো। সেই থেকে হরিনাম করতে শুরু করলাম। ইচ্ছা ছিল মঠবাসী হব। তরুণ কৃষ্ণ প্রভু বলে একজন গুরু ভাই আছে আমাদের, তার কাছ থেকে গুরু মহারাজের ঠিকানা সংগ্রহ করলাম। গোবর্ধন আনোর গুরু মহারাজ গোবিন্দকুণ্ডের ঠিকানা। গুরু মহারাজকে একটি চিঠি লিখলাম, আমি সংসার ত্যাগ করে আপনার কাছে চলে আসতে চাই। গুরু মহারাজ আমার চিঠির উত্তর দিলেন 2001 সালের সেপ্টেম্বর মাসে, যে আমি অতি শীঘ্রই আসব, তোমার সাথে সাক্ষাতে কথা হবে। পরের বার 2002 সালে গুরু মহারাজ আসলেন, 2002 সালের নভেম্বর মাসে। আসলে গুরু মহারাজের কাছে গেলাম। গুরু মহারাজ বলছে আমি তোমাকে কি করে দিই। 2002 সালের ডিসেম্বরে আসলেন, 3 সাল পর্যন্ত ছিলেন আর কি। ডিসেম্বর এবং জানুয়ারি মিলে 3 সাল, 2-3 সাল থেকে। গুরু মহারাজের কাছে গেলাম। গুরু মহারাজ বললেন তোমাদের বাড়িতে তো ভাগবত অনুষ্ঠান হবে, আমি তোমার মা বাবার সাথে কথা বলবো। আমি গুরু মহারাজকে বারবার বলছি আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। গুরু মহারাজ আমার মায়ের কাছে এসে বলছে, মা গো, শ্রীকান্তকে আমার ভিক্ষা দাও। গুরু মহারাজের তো সবসময় ভক্তির চেতনা, ভক্তির ভাবনা, কিভাবে ভাগবত দর্শনকে বিকশিত করা যায়, প্রকাশিত করা যায় সেই চেতনা। আমার মা গুরু মহারাজকে বললেন আজ হতে আমরা সবাই আপনার হয়ে গেলাম, আপনার চরণে আমরা সবাই আশ্রিত হলাম। আমার পূর্বের গুরুদেবের সকল ধারা আমি বাদ দিয়ে দিলাম, ত্যাগ করে দিলাম। আপনি শ্রীকান্তকে দীক্ষা দিন। গুরু মহারাজ বললেন ঠিক আছে, আমি গোবিন্দের কাছে জিজ্ঞাসা করি। গুরু মহারাজ নিজে গোবিন্দ, আবার সে বলছে আমি গোবিন্দর কাছে জিজ্ঞাসা করি। তাহলে দেখুন তার কতটুকু গোবিন্দ চরণে প্রীতি। এই জন্য গুরু মহারাজ সর্বদাই বলতেন গোবিন্দ ইতি মঙ্গলম, গোবিন্দ ইতি সুন্দরম, গোবিন্দ ইতি মধুরম, গোবিন্দ ইতি মম জীবনম। গুরু মহারাজের জীবন ছিল গোবিন্দময়। এই জন্য সেই শাস্ত্রের কথা, কি ভজনে, কি সায়নে, কি বা জাগরণে, অহনিশ কৃষ্ণ চিন্তা বলহ বদনে। তারপর 2002 সালের ডিসেম্বর মাসের 22শে ডিসেম্বর আমার দীক্ষা হলো গুরুদেবের কাছ থেকে। সেবার আমি তিলক করতে ভালো পারতাম না, এই কানাই প্রভু আমাকে তিলক করে দিয়েছিল এবং ওই দিন দীক্ষা হলো। তার দীক্ষা হওয়ার পরে সবচেয়ে বড় শিক্ষা ছিল, মানে বৈষ্ণবের আদর্শ আরও বেশি করে জানতে পারলাম গুরু মহারাজের সাথে। 17 দিন উত্তরবঙ্গ, ঢাকা সব বিভিন্ন জায়গায় দীক্ষার পরের দিন থেকেই আমরা প্রচারে গিয়েছিলাম। বৈষ্ণবের আদর্শ অনেকটাই ধারণ করলাম এভাবেই ভক্তি পথে। কিন্তু চলার পথে সর্বদাই গুরুদেবের এতটাই শিক্ষা। গুরু মহারাজের সঙ্গে আমরা ঢাকা নারিন্দা গড়িয়া মঠ হতে নারায়ণগঞ্জ নামহট্ট মন্দির বলে একটি মন্দিরে কমিটির বিন্যাস হবে এবং ভাগবত কথা তদ উপলক্ষে। সেখানে তৎকালীন সময় গুরুদেবকে সকল কমিটির পার্শ্বদের ভক্তগণ বৃন্দ সবাই প্রণাম করে প্রণামী দিলেন। ওই সময় 23,000 টাকা প্রণামী। গুরু মহারাজ প্রণামীগুলো আমাকে বললেন নাও, নিয়ে বললেন কত হয়েছে। বলছে ওই যে ঢাকা গড়িয়া মঠের যিনি ওই সময়কে সেক্রেটারি ছিলেন, বলল সেক্রেটারি মহোদয়ের কাছে দিয়ে দাও। উনি কিছুতেই নেবে না, এটা তো গুরু মহারাজের প্রাপ্য। গুরু মহারাজ বললো আমি সন্ন্যাসী মানুষ, ওখান থেকে আপনি আমাকে 5টা টাকা দিন, বাকি টাকা রাধা বিনোদ জিউকে
বা প্রভুপাদের সেবায় লাগাবেন। গুরুদেবের সর্বদাই এই চেতনা, গুরুদেবের সর্বকর্মে সর্বচেতনায় সর্বভাবনায় শিক্ষা, বৈষ্ণবের শিক্ষা। কিভাবে একজন ব্যক্তি উত্তরোত্তর অধিক ভক্তিতে, অধিক কৃষ্ণপ্রীতিতে নিজেকে পিতার্থিত করতে পারবেন, সম্পৃক্ততা করতে পারবেন, সর্বদাই গুরুদেবের চেতনা। গুরুদেব কখনো অর্থ বিলাসবহুল জীবনযাপনের চিন্তা চেতনা করতেন না। আমরা যখন গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করেছি, গুরু মহারাজের কোনো মঠ মন্দির ছিল না, গুরু মহারাজের কোনো বিলাস বৈভব ছিল না, কিন্তু গুরু মহারাজের ছিল ভাগবত চেতনার বৈভব, ভাগবত ভাবনার বৈভব, কৃষ্ণ প্রীতির বৈভব, কৃষ্ণ ভাবনার বৈভব। যে বৈভবে জীবের সবসময় কৃষ্ণ প্রীতি আনন্দ লাভ হয়, যে ভাবনায় কখনো বিষয় বাসনা চেতনা থাকে না, যে ভাবনায় কোনো দুঃখ স্বার্থ ভাব থাকে না, যে ভাবনায় সর্বদাই কৃষ্ণ প্রীতি বর্তমান। গুরুদেব যখন যেখানে যেতেন সেখানেই যেন কৃষ্ণ চেতনা, সেখানেই যেন কৃষ্ণ ভাবনা। গুরুদেবের সাথে আপনার আলমডাঙ্গা পূজ্যপাদ মধুসূদন গোস্বামী মহারাজের পূর্বাশ্রমে গেছি। হঠাৎ করে রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, দেখছি গুরু মহারাজ উঠে হরিনাম করছে। গুরু মহারাজ সর্বদাই যখনই একটু ফ্রি হতেন, তিনি হরিনামের ভাবনায় চেতনায় নিজেকে সম্পৃক্ত করতেন। হরি চিন্তা, হরি ভাবনায় ছিল গুরুদেবের একমাত্র ভাবনা, এবং তিনি শিষ্যদেরকেও সর্বদাই সেই ভাবনা দিতেন। কখনো গুরুদেব কাউকে হিংসা করতে বলতেন না। গুরু মহারাজ ছিলেন সমদর্শী। প্রকৃত সাধু কে? প্রকৃত সাধু যদি চিনতে হয়, ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের আদর্শকে দর্শন করতে হবে, শিখতে হবে। তিনি সর্বদাই ছিলেন সাম্যবাদী, সমদর্শী, নৈতিক চেতনায় অন্যতম চেতনান্ত একজন ধর্মপুরুষ। সর্বজনে তিনি সম্মান করতেন। গুরু মহারাজ প্রথমবার যেবার বঙ্গদেশে আসলেন, এই কানাই প্রভু ছিলেন। গুরু মহারাজ যত গৌড়ীয় মঠ আছে, যত পূর্বতন বৈষ্ণব আচার্য গণের জন্মস্থান ভিটে আছে, সর্বস্থানে গুরু মহারাজ বিচারণ করেছিলেন। গুরু মহারাজ ছিলেন সমদর্শী। দেখুন, দীর্ঘ 28 বছর পরে যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, আমার যে বাজারে দোকান আছে, দোকানে মিষ্টি বানাচ্ছি, গুরুদেব গেলেন। বাংলাদেশে প্রত্যাবর্তনের 4র্থ দিন। গুরু মহারাজ যে বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন, দীর্ঘ 28 বছর পরে গুরুদেবের একজন স্যার, মুসলিম জামিদ স্যার, তিনি সাইকেল যোগে আসছেন। গুরু মহারাজ দূর থেকে দেখে আমাকে, আমার বাবাকে বলছে, এটা জামিদ স্যার না? গুরু মহারাজ খড়ম খুলে দৌড়িয়ে যে স্যারকে, ধুলোর মধ্যে দিয়ে স্যার আসছিলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গুরু মহারাজকে স্যার দেখে চোখের জলে, তার চোখ দিয়ে জল এসে গেল। তুমি স্বপন না? বলে তিনি কাঁদতে লাগলেন। তিনি গুরুদেবকে আশীর্বাদ করলেন, এবং গুরু মহারাজ তার অশেষ বিশেষ ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। গুরু মহারাজ আমাকে বলছেন, এই স্যার মুসলিম ছিলেন, কিন্তু তার শিক্ষার মধ্যে নৈতিকতার অভাব ছিল না। নীতি কথা, সত্যবাদী, তা আমি তার কাছ থেকে শিখেছি। কখনো মিথ্যা বলবে না, পড়া না হলেও কোনো অজুহাত দেবে না, মিথ্যা বলবে না, সর্বদাই এই কথা ওই স্যার বলতেন। দেখুন, সর্বদাই গুরু মহারাজ সুশিক্ষা অর্জন করেছেন, সর্বদাই তিনি শিক্ষা গ্রহণ করেছেন। এইভাবে গুরু মহারাজ পূর্বাশ্রমে যখন ছিলেন, কালকে অবশ্যই গুরু মহারাজের সম্বন্ধে অশেষ বিশেষ আলোচনা হবে। আজকে কানাইপুর কিছু বলুক নাকি? হ্যাঁ, কানাইপুর না না বলো, 10 মিনিট বলো। তবে কাজল প্রভু কিছু বলুক। কাজল প্রভু এখন বলবে না, বলছে 9টা। দাদা আপনি 2 মিনিট বলে কানাইপুর কিছু। তা গুরু মহারাজ এইভাবে
সর্বদাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গুরু মহারাজের শিক্ষা কথার শেষ নেই। দেখুন, একবার এই সুবলপ্রভুর বাড়িতেই ভাগবত সপ্তাহ হচ্ছে। আমি এবং তরুণ কৃষ্ণ প্রভু, আমি তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, যখন এমএম কলেজে আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা একটা ক্লাস ছিল করে আমি তরুণ কৃষ্ণ প্রভুর সঙ্গে এখানে এসেছি। 2টা, 2:30 বা 3টা বাজে এমন সময় এসে পৌঁছাইছি। গুরু মহারাজ ওই ঘরটায় বসে আছে। বাড়িতে যে প্রণাম করলাম, প্রণাম করলে প্রণাম গ্রহণ করে গুরু মহারাজ হাসতে হাসতে বলছে, পূজা কমিটির লোক এসছে, চাঁদা দাও। মানে আমরা এসছি প্যান্ট শার্ট পরে এসছি। একজন বৈষ্ণবের সামনে সর্বদাই বৈষ্ণবীয় ভাবনায় আসতে হবে। এখান থেকে শিক্ষা নিলাম যে আর কোনোদিন গুরুদেবের সামনে কেন ধরো বৈষ্ণবীয় অনুষ্ঠানে আমরা প্যান্ট শার্ট পরে আর যাব না। আমাদের সনাতন দর্শনের পোশাক, বৈষ্ণব দর্শনের পোশাক পরে আমাদের সাধু সঙ্গে যেতে হবে। এবং সর্বদাই যদি আমরা চাকরি করি তার একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থাকতে অবশ্যই, কিন্তু তার তৎব্যতিরিক্ত সময় আমাদের অবশ্যই সনাতন দর্শনের নিয়ম নীতি মেনে চলতে হবে। এটাই আমাদের আদর্শ, এটাই সনাতনের রীতি, এটাই গোবিন্দের প্রীতির কারণ। জয় জয় নিতাই গৌর ভুবনন্দে হরি হরি বল। এখন আমি আমার সতীর্থ গুরু ভ্রাতা পূজ্যপাদ কানাই কৃষ্ণ প্রভুর মুখে কিছু শ্রবণ করবো, যিনি গুরুদেবের পূর্বাশ্রমে গুরুদেবের সেজ ভাই ছিলেন, নোয়া ভাই ছিলেন। গুরুদেবের সম্বন্ধে কানাই প্রভু কিছু আমাদের বলবেন। রাধেশ্যাম।